বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছবির মতো সুন্দর একটি সমুদ্র সৈকত, যা আজ আমাদের সকলের কাছে সাগরকন্যা নামেও পরিচিত। এটি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি একই সাথে উপভোগ করতে পারবেন সকালের সূর্য উদয় থেকে বিকালের সূর্যাস্তটাও। আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতের কোল ঘেঁষেই রয়েছে প্রকৃতির অদেখা সব নৈসর্গিক সৌন্দর্য। তুলনামূলকভাবে কম খরচ ও স্বল্প সময়ে যাতায়াতের সুব্যবস্থা থাকায় দিন দিন পর্যটকদের কাছে বেড়েই চলেছে এই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সাগরকন্যা কুয়াকাটার এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং তুলে ধরার চেষ্টা করব কুয়াকাটার জানা অজানা বেশ জনপ্রিয় কিছু পর্যটন স্পট। কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই কুয়াকাটায় আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, আর এসবে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই সাগরকন্যা কুয়াকাটাকে নিয়ে। কুয়াকাটা ও তার আশপাশের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কুয়াকাটা শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে পটুয়াখালী রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কুয়াকাটা শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কুয়াকাটা শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 800 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1100 থেকে 1400 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল গোপালগঞ্জের জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কুয়াকাটার তুলাতলি যে বাস স্ট্যান্ড রয়েছে ঠিক এখানেই। আপনারা সকলে জানেন যে গতকাল রাত 12টা 15 মিনিটের একটা বাসে করে আমরা রওনা হয়েছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে, আর বাসটা আমাদেরকে ঠিক এখানেই নামিয়ে দিয়েছে। ঢাকা থেকে আসলে মূলত সকল বাস আপনাদেরকে এখানেই নামাই দিবে। আর এখন আমরা এখান থেকে সোজাসুজি চলে যাব কুয়াকাটার সমুদ্র সৈকত, অর্থাৎ মেইন কুয়াকাটার যে বিচ রয়েছে সেই বিচের কাছে। তো এই সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আপনারা এই বাস স্ট্যান্ডের পাশেই কিছু অটো পেয়ে যাবেন, ভ্যান পেয়ে যাবেন। এগুলোতে করে পার পার্সন 10 টাকা করে চলে যেতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। সো কুয়াকাটা বাস টার্মিনাল থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন চলে এসেছি কুয়াকাটা যে সি বিচটা রয়েছে ঠিক ওইটার সামনে। এই মোড়টাতে আমাদের অটোটা ঠিক এখানে নামিয়ে দিয়েছে। আমাদের এই পাশে রয়েছে কুয়াকাটা যে সি বিচটা, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। সো এখানকার যে বেরিবাদটা রয়েছে সেই বেরিবাদ থেকে নেমে একটু সামনে আসলাম। এখানে মূলত সি বিচটা। সর্বপ্রথম যেটা কাজ, আগে একটা হোটেল খুঁজতে হবে থাকার জন্য। তো সর্বপ্রথম আগে আমরা একটা হোটেল খুঁজি, সেখানে ব্যাগপত্র ছেড়ে দেন আমরা আমাদের সকালে নাস্তাটা সারবো। সো কুয়াকাটা এসে আজকে রাতটা থাকার জন্য আমরা একটা রুম নিয়ে নিয়েছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে আমাদের থাকার রুম। এটা 500 টাকা পড়েছে। আসলে এটা যদি অফ ডেতে হতো সেক্ষেত্রে এর ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ 1000 থেকে 1500 টাকা হতো। যেহেতু আজকে অন ডে, দ্যাটস ওয়াই আসলে এটা 500 টাকায় পাওয়া গেছে। তো আমরা হোটেলে উঠে আমাদের ব্যাগপত্র রেখে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ সকালের নাস্তাটা এখনও করা হয়নি। আমরা এখন এই কুয়াকাটা বাজারের পাশেই এখানে এই হোটেল রয়েছে বেশ কিছু, এগুলো থেকে আসলে সকালের নাস্তাটা সেরে নিব।
সো বাজারের পাশে একটা হোটেল থেকে আমরা আমাদের সকালের যে নাস্তা সেটা আসলে সেরে নিলাম। আর এখন হাঁটতে হাঁটতে একটু বিচের পাড়ে যাচ্ছি, যেহেতু আসার পর থেকে এখনও বিচের পাড়ে যাওয়া হয়নি, তাই হাঁটতে হাঁটতে বিচের পাড়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বিচটা, কত সুন্দর একটা বিচ। এখন আসলে জোয়ারের সময়, তাই পানি একদম উপর পর্যন্ত চলে আসছে। আসলে যখন ভাটা হবে তখন পানি কিন্তু আরও অনেক দূর পর্যন্ত চলে যাবে, তখন আসলে মানুষ গোসলের জন্য নামবে বা এই সমুদ্রে পা ভেজানোর জন্য নামবে। এখন যেহেতু জোয়ার চলছে, পানি উপরের দিকে আসছে, তাই এখন মানুষ আসলে নামতেছে না। পুরো বিচটাই দেখুন, এখন কিন্তু পানিতে কেউ নেই, সবাই উপরে উঠে রয়েছে। তো আমি আসলে বিচ পাড়টা ধরে অল্প একটু সামনে এগিয়ে এসেছি। এখানে দেখুন অসংখ্য বিচ বেঞ্চ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এগুলোতে বসে আসলে সমুদ্রের ঢেউটা উপভোগ করতে পারবেন, সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এছাড়াও স্পিড বোট রয়েছে, আপনারা চাইলে এসবেও কিন্তু রাইড নিতে পারবেন। আর আসলে আজকে মূলত বন্ধের দিন নয় বা কোনো সরকারি ছুটির দিন নয়, দ্যাটস ওয়াই আসলে তেমন কোনো পর্যটক নেই বললেই চলে। সো এরকম একটা নিট অ্যান্ড ক্লিন বিচ দেখতে চাইলে আপনারা অবশ্যই বন্ধের দিন অ্যাভয়েড করবেন, বন্ধের দিনে কখনোই আসবেন না। একটা দিন ছুটি নিয়ে আসলে এইসব বিচ ঘুরতে আসুন, এর সৌন্দর্য আসলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো সকালের দিকে আসলে পানি বেশি থাকার কারণে আমরা মূলত তখন সি বিচে নামিনি, আমরা একটু রুমে এসে রেস্ট করলাম। আর এখন মোটামুটি 1টা বাজে, আমরা যাচ্ছি মূলত একটু গোসল করার জন্য সি বিচে। তো এই যে আমরা মোটামুটি চলে এসেছি একদম সি বিচের সামনে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কুয়াকাটা সি বিচ। এখন দেখুন পানি কিন্তু অনেকটা নিচে চলে গেছে, আর আমাদের হোটেলটা ঠিক এখানে। আমরা এখান দিয়ে আসলাম, মাত্র 1 মিনিটের মতো সময় লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন সমুদ্রে আসলে অনেকেই নেমে গেছে। তো গোসল করার জন্য মূলত সবাই এই স্পটটাতেই ভিড় জমায়। এখানে আসলে একটু কোলাহল, তো আপনারা যদি চান একটু সামনে যেতে পারেন, যেমন ওই সাইডটায় কিছুটা ভিড় কম রয়েছে। তো আমরা একটু হাঁটতে হাঁটতে আসলে ওইদিকেই যাচ্ছি, একটু নিরিবিলি বা একটু ফাঁকার দিকে, যেখানে আসলে লোকজনের একটু সমাগম কম। তো যাই হোক, চলুন আমরা সামনে একটা নিরিবিলি বিচের দিকে যাই। আমরা কিন্তু সকালে যখন এসেছিলাম তখন পানি একদম উপর পর্যন্ত ছিল, ওই যে বিচ বেঞ্চগুলো দেখা যাচ্ছে না, ঠিক ওই পর্যন্ত পানি ছিল। আর এখন পানি দেখুন কতটা নিচ পর্যন্ত চলে এসেছে। তো এখন আসলে ভাটার সময়, দ্যাটস ওয়াই আর কি পানিটা অনেকটা নিচে নেমে গেছে। এই সময় হচ্ছে গোসল করার উত্তম সময়। তো জোয়ারের সময় যেহেতু পানি বাড়ে তখন আসলে একটা রিস্ক থাকে, আর এখন যেহেতু পানি কমতেছে তো আপনারা সেফলি আসলে এই জায়গাগুলোয় গোসল করতে পারবেন। সো সমুদ্র থেকে আসলে গোসলটা সেরে আমরা আমাদের হোটেলে এসেছিলাম। হোটেলে এসে একটু কাপড়টা চেঞ্জ করে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি মূলত কুয়াকাটার যে পশ্চিম বিচের সাইট সিইং রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো এখন আমি বাজারের দিকে যাচ্ছি, এই যে সামনে সেই বাজারের দিকে গিয়ে একটা অটো বা বাইক ভাড়া করে নিয়ে সেই স্পটগুলো আসলে ঘুরে দেখবো। আমাদের হচ্ছে সি বিচের পূর্ব পাশে একটা সাইড, পশ্চিম পাশে একটা সাইড। সন্ধ্যার টাইমটাতে আমরা বিকাল পশ্চিম দিকে যাই, ওদিকে গেলে আমরা লেবুর চর দেখাই, লালকাকটা সি বিচ দেখাই, তারপর ঝিনুক সি বিচ দেখাই, ঝাবন দেখাই, 3 নদীর মোহনা দেখাই। একটা মোহনা 3টে নদীর মুখ একসাথে মিলিত হয়েছে। সুন্দরবনের একটা সাইড আছে যেটা হচ্ছে ফাত্রার চর বলে, ঠিক আছে। আর সূর্যাস্ত মানে 3টার দিকে বেরোইলে আমরা সূর্যাস্ত দেখায় আবার হোটেলের সামনে নামাই দিই একটা প্যাকেজ। আবার ভোরবেলা পরের দিন তখন আবার পূর্ব পাশে যাওয়া লাগে। পূর্ব পাশে গেলে দেখতে পারেন মরাবন, গঙ্গামতি সূর্যোদয় পয়েন্ট, অনেক সুন্দর একটা জায়গা। ওইখানে গেওয়া গাছে বন্টন আছে, তারপর গঙ্গামতি লেক, তারপর কাউয়ার চর ভাসমান একটা দ্বীপ আছে 10 কিলোমিটার বড়, ওইখানে গেলে 7 কিলোমিটার ঝাবন দেখা যায়। তারপর চলে যাই আমরা গ্রামের ভিতরে, এখান থেকে ওইখানে নিয়ে গেলে আমরা 36 ফুট পাথর তৈরি বৌদ্ধ মন্দির দেখাই বসা অবস্থায়। 200 বছর আগে একটা কূপ দেখাই। তারপর রাখাইনদের তাঁতি মার্কেট আছে, যেখানে রাখাইনদের মেয়েরা জামা কাপড় তৈরি করতেছে, বিক্রি করতেছে, আচার, চকলেট, থিপি, চাদর সব কিছু কিনতে পাবেন কম দামে আমাদের ওই রাখাইন পল্লী। তারপর
নিয়ে এসে আমরা কুয়াকাটা 0 পয়েন্টে আসার পর দেখাই কুয়াকাটা কুয়া এবং মন্দির। আমাদের যে কারণে কুয়াকাটার নামকরণ হয়েছে ওই কুয়াটা, আর একটা মন্দির আছে স্বর্ণের তৈরি ছোট একটা মন্দির, ওই মন্দিরটা, ঠিক আছে। আমাদের প্যাকেজ 2 পাশের, পূর্ব এবং পশ্চিম, সন্ধ্যা এবং ভোরবেলা। পূর্ব পাশে ভাড়া হচ্ছে 1250 টাকা, কিন্তু অফ টাইমে আমরা 800 টাকাও ঘুরি, যেটা সত্য কথা, ঠিক আছে। আর পশ্চিম পাশে হচ্ছে 6টা স্পটে ভাড়া হচ্ছে 600 টাকা, আবার আমরা 500 টাকায়ও যাই, ঠিক আছে। এরকম আমাদের 2 পাশে ভাড়া। তো যেমনটা শুনলেন, বেশ কয়েকটা স্পট রয়েছে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। তো আমি যেহেতু একা, সেক্ষেত্রে আমি আসলে অটো নিচ্ছি না, আসলে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা অটো নিতে পারেন, আমি একটা বাইক নিচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু সালেহ, আমি এলাম কুয়াকাটা ট্যুরিস্ট গাইড। আমি সর্বক্ষণ পর্যটকের সার্ভিস দিয়ে থাকি। কুয়াকাটার 18টি প্লেস আছে, এগুলো আমরা বাইকে করে ঘুরাই, এক বাইকে 2 জন করে নিই। ফ্যামিলিও ঘুরতে পারবে, বাচ্চা থাকলে, বেবি যদি থাকে 4-5 বছরের, তার আমরা সামনে বসাই নিই। আর আমার পিছে একজন স্যার বসবে, তার পিছনে ম্যাম বসবে, 2 জন ইজিলিভাবে যাইতে পারে। ছোট বেবি থাকলে 3 জন সহ আমরা এক বাইকে ঘুরাই। 18টি প্লেস ভাড়া হলে 1250 টাকা, এক বাইকে 2 জন ঘুরতে পারবে। আর স্পেশাল সার্ভিস আছে মিনি সুইজারল্যান্ড যদি যায় তাহলে আপনার আরও 300 টাকা আলাদা পে করতে হয়। টোটাল 1550 টাকা প্যাকেজ খরচ হয় 2 জনের এক বাইকে। এটা 2 দিনের ট্যুর, একদিন বিকালে করবে, একদিন সকালবেলা করবে। তো আজকে যেহেতু আমরা বিকেলে পশ্চিম বিচ থেকে সূর্য অস্তটা দেখবো কুয়াকাটার, দ্যাটস আসলে আমরা এখন পশ্চিম বিচের দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে ব্লক পয়েন্ট বলে এটাকে লোকালরা। এটার আসলে সেরকম কোনো নাম নেই, তবে জায়গাটা আসলেই অনেক সুন্দর, কারণ কালারফুল কিছু ব্লক দিয়ে এই পার্কটাকে সাজানো রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এই জায়গাটায় আসলে বসে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারেন, অ্যান্ড সামন থেকে যে সমুদ্রের যে সৌন্দর্যটা এটা আসলে উপভোগ করতে পারেন। তো কুয়াকাটার এই সাইট সিনগুলো দেখার জন্য সবথেকে জনপ্রিয় পথ হচ্ছে এই সি বিচ। মূলত এই সি বিচ ধরে সকল অটো বাইকগুলো চলাচল করে। আপনার কাছে এই জনমানব শূন্য যে সি বিচটা রয়েছে এটা দেখলে সত্যি আসলে খুব ভালো লাগবে, কারণ দেখুন আমরা যাচ্ছি এই বিচের আগে এবং পিছে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কিছু পাখি টাখি দেখা যাচ্ছে আর সমুদ্রের গর্জন। এই সৌন্দর্যের ভিতর দিয়ে আসলে মূলত আমরা এগিয়ে চলছি আমাদের সামনের দিকে যে গন্তব্য লেম্বুর চরের দিকে, অ্যান্ড তার আগে একটা ফিশ ফ্রাই মার্কেট রয়েছে, আগে সেখানে যাব। তো যাই হোক, এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, যেখানে গিয়ে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সারবো। তো এই মুহূর্তে আমরা আমাদের আজকে সাইট সিইংয়ের প্রথম স্পটে চলে এসেছি, লেম্বুর বনের শুটকি পল্লী। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুটকির দোকান। মূলত শীতকালে এই জায়গায় আসলে শুটকি শুকানো হয়, শুটকি উৎপাদন করা হয়, যেহেতু এখন বর্ষাকাল সেহেতু এখানে শুটকি উৎপাদন করা হচ্ছে না এই মুহূর্তে। এখানে কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা আসলে চাইলে শুটকি কিনতে পারবেন। এখানে হরেক রকমের শুটকি রয়েছে, ছোট শুটকি থেকে শুরু করে অনেক বড় বড় শুটকি রয়েছে। দেখুন কত বড় সাইজের শুটকি, এটা অনেক বড়, লাক্কা মাছ বলে এটাকে। এছাড়াও কিন্তু চিংড়ি শুটকি ছাড়া বিভিন্ন ধরনের শুটকি রয়েছে। এই যে দেখুন, আমার থেকেও বড় বলা চলে, এই শুটকিটা হচ্ছে কাইকলা শুটকি। দেখুন কত বড়, সমুদ্র থেকে আসলে এই মাছগুলো সংগ্রহ করে তারা শুটকি তৈরি করে, আসলে অসাধারণ। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আরেকটা শুটকি, এটা আমার থেকেও মনে হয় বড় হবে। এটাকে তারা বলতেছে পাখি মাছের শুটকি, মানে ফ্লাইং ফিশ, যেটা মনে হয় আমার যেটা ধারণা, কারণ ফ্লাইং ফিশের যেরকম পাখা থাকে তো সেরকম ফ্লাইং ফিশের মতো দেখাচ্ছে এটাকে। তো যাই হোক, চলুন এখন আমরা আমাদের সেকেন্ড স্পটে চলে যাব ফিশ ফ্রাইয়ের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ফিশ ফ্রাই মার্কেটে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ফিশ ফ্রাই বলে এই জায়গাটাকে। এখানে মাছ কিনে আপনি অর্ডার দিতে পারবেন রান্না করার জন্য, সেই মাছ দিয়ে আপনি দুপুরের লাঞ্চটা সারতে পারবেন। এটা মূলত শুটকি পল্লী যে দেখে আসলাম আমরা, এই শুটকি পল্লীর ঠিক পাশে অবস্থিত। তো যাই হোক, চলুন এখন আমরা মাছ দেখব, মাছ দেখে আসলে সেটা থেকে যেটা পছন্দ হয় সেটা খাওয়ার জন্য আসলে তৈরি করতে দিব। এই হলো সামুদ্রিক সেরা মাছ, লাক্কা মাছ। জি, এইটা ভাজ্যে ভরাই দেবো 250 টাকা না 200 টাকা হইলে হবে, বুঝছেন? আর যদি খান এক ফির আইলে কুয়াকাটা দ্বিতীয়বার খাওয়া লাগবে। আর হইলে সামুদ্রিক সেরা মাছ হইলে লাক্কা মাছ, আর এইলে স্যামন মাছ, আমার গঙ্গোপসাগরের স্যামন মাছ। স্যালমন, এই মাছটা খুব সুস্বাদু মাছ, এটা শুটকি করে, শুটকির দাম 1000 টাকা কেজি। আর এই হলো আপনার সোনালি কোরাল সমুদ্রের, এই মাছটা খুব সুস্বাদু মাছ। এগুলো কি সব টাটকা তো, তাই না? হ্যাঁ, সব টাটকা মাছ, এখান খাইলে খাইতে পারবেন। আর এই সেই লাক্কা মাছ, ওই তো দেখাইলাম আবার একটাই, এটা বড় সাইজের লাগে, এটা বড় সাইজ। এটা কত পড়বে? এটার দাম পড়বে 2200 টাকা।
2200। হ্যাঁ 2200 টাকা। ও, এটা কতটুকু হবে ওয়েট? এটা 300 কেজি হবে মনে হয়, 300 কেজি। এই যে কুয়াকাটার বিখ্যাত খাবার কিং ক্রাব, কুয়াকাটার বিখ্যাত খাবার কিং ক্রাব। এটা না খাইলে কুয়াকাটা যে আসবেন মিস করবেন, কঠিন মিস করবেন। এটা হলে সেই মাছ, সেই কাঁকড়া, কুয়াকাটার ঐতিহ্য খাবার। আর হইলে সামুদ্রিক সেরা মাছ হলো একটা, বুঝছেন, বাঁশপাতা মাছ। ওই মাছটা আমার দ্বারা আছে ফ্রিজে, ওটা হইলে আমরা ভর্তা করি, সেলফিশ স্বার্থপর। ওই মাছটা আইলে কুয়াকাটা যে কোনো মাছ আইলে ওটা খাবেন, ভর্তা খাবেন অথবা ফ্রাই খাবেন। আর যদি লাঞ্চ করেন কুয়াকাটা, লাঞ্চ করতে পারেন, লাঞ্চের ব্যবস্থা আছে এখানে। খাবার দাবারের মান অনেক ভালো। সো ফিশ ফ্রাই থেকে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে এই মুহূর্তে আমরা চলে এসেছি লেম্বুর চরে। মূলত 1784 সালে রাখাইনরা তাদের রাজ্য ছেড়ে একটা নৌকা করে এসেছিল এই কুয়াকাটাতে, এসে তারা বসতি স্থাপন করে। সেখানকারই লেম্বু মাতাব্বর নামে একজন ছিল, যিনি কিনা এই রাখাইনদের সর্দার ছিল। তার নামে মূলত এটাকে লেম্বুর চর বলা হয়। আর এখানে যে এখন গাছগুলো রয়েছে এই জন্য এটাকে বলা হয় লেম্বুর বন। মূলত এই গাছগুলো হচ্ছে গেওয়া গাছ, এই দেখতে পাচ্ছেন সুন্দরবনের ঐতিহ্যবাহী গেওয়া গাছ, যেগুলো দিয়ে একসময় আসলে নিউজ প্রিন্ট তৈরি করা হতো। তো যাই হোক, এখানকার সৌন্দর্যটা অন্যরকম। আসলে এরকম একটা সমুদ্রের পাড়ে এই বিচের উপরে এরকম গেওয়া গাছ দিয়ে পরিপূর্ণ, এটার ভিতর দিয়ে যখন আপনারা যাবেন এটার সৌন্দর্যটা আসলে বলে প্রকাশ করার মতো না। সত্যি আপনাদের খুব ভালো লাগবে। তো লেম্বুর বন দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি ঝিনুক বিচে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পুরো বিচটা জুড়ে সাদা সাদা ঝিনুক, দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনারা যদি আসেন এই বিচটা পুরোটাই দেখতে পাবেন যে শুধু সাদা ঝিনুক দিয়ে আসলে ভরা। আর পাশেই কিন্তু রয়েছে একটা ঝাউবন। তো এখান থেকে আপনারা কিন্তু একই সাথে এপাশে সূর্যাস্তটা উপভোগ করতে পারেন। বাট আমরা একটু পরে আসবো এখানে। আগে ফাতরার বন রয়েছে সুন্দরবনের একাংশ, সেটা আসলে আমরা ঘুরে আসবো, ঘুরে এসে মূলত এখান থেকে সূর্যাস্তটা উপভোগ করব। তো যাই হোক, এই ঝিনুক বিচের সৌন্দর্য আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করতে পারেন। আর পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ঝাউবন, এই ঝাউবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। তো এখন আমরা চলে যাব 3 নদীর মোহনার কাছে, সেখান থেকে মূলত চলে যাবো হচ্ছে ফাতরার বনে। সো ঝিনুক বিচ দেখা শেষ করে এই মুহূর্তে আমরা চলে এসেছি 3 নদীর মোহনায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নদীর মোহনা। এদিক থেকে মূলত এসেছে বিষখালী নদী, এদিক থেকে এসেছে আন্দারমানিক এবং এই সাইডে রয়েছে শিববাড়ি, আন্দারমানিক এবং বিষখালী নদীর মোহনা হচ্ছে এটি, যেটা কিনা এই চ্যানেল দিয়ে গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। সত্যি কথা বলতে ছবির মতো সুন্দর একটা জায়গা। আসলে এই জায়গাটা এতটা সুন্দর, আপনার সত্যি মন ভালো হয়ে যাবে এই সুন্দর জায়গাটা দেখলে। দেখুন পাশে রয়েছে ঝাউবন আর এদিকে ফাতরার চর, যেটা মূলত সুন্দরবন যেটাকে আমরা বলি। সুন্দরবনের একটা অংশ আসলে এই ফাতরার চর, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সত্যি অসাধারণ একটা ভিউ এই জায়গা থেকে। তো মূলত এই বোটগুলোতে করেই জনপ্রতি 200 টাকা করে চলে যাওয়া যায় ফাতরার বন, সুন্দরবনের একাংশ দেখার জন্য। তো আজকে পর্যাপ্ত লোক নেই, দ্যাটস ওয়াই আসলে বোটটা চলতেছে না। তাই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সূর্যাস্ত দেখার জন্য। 3 নদীর মোহনারই একটা অংশ দোলনার পয়েন্ট, সেখান থেকে আসলে মূলত পুরোপুরিভাবে সূর্যাস্তটা দেখা যায়। তো সেখানে চলে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 3 নদীর মোহনার যে দোলনা পয়েন্টটা রয়েছে, মূলত যেখান থেকে সূর্যাস্তটা প্রপারভাবে মানুষ দেখে, ঠিক ওই জায়গাটাতে। আর আমি জানি না আমি আজকে নর্মাল যে সূর্যাস্তটা হয় সেটা দেখতে পারবো কিনা, বাট এই মুহূর্তে আমার কাছে সূর্যের যে রূপ ধরা দিচ্ছে সেটা সত্যি অতুলনীয়। জাস্ট এত সুন্দর লাগতেছে এই সূর্যাস্তটা, ছবির মতো সুন্দর লাগতেছে এই জায়গাটাকে এখন। মানে যখন সূর্যটা অস্ত যায় এটাকে অবশ্যই গোল্ডেন আওয়ার বলে, বাট এটাকে যে এত কালারফুল লাগতেছে এটা আসলে বলে প্রকাশ করার মতো না। দেখুন নিচটা লাল, এদিক থেকে সূর্যের আলোর কিছু রশ্মি যাচ্ছে, ওই সাইডে কিছু রশ্মি যাচ্ছে, মানে আনবিলিভেবল সত্যি। আজকে যদি আমি নর্মাল সূর্যাস্ত দেখতে নাও পারি তারপরেও কিন্তু আমার কোনো আফসোস থাকবে না, কারণ
এই সূর্যাস্তটা আপনি সচরাচর দেখতে পারবেন না। সূর্যাস্তের পাশাপাশি আপনারা কিন্তু এই জায়গায় কিছু বসার জায়গা পাবেন। দেখুন হ্যামক ঝুলানো আছে, কিছু দোলনা রয়েছে, আসলে অসাধারণ লাগছে। আর এখানে যে পরিমাণে বাতাস, মানে এখানকার ওয়েদারটা, সমুদ্রের বাতাসটা এখানে আসতেছে, অসাধারণ লাগতেছে। এখানে বসে আপনি ফুললি রিল্যাক্স হয়ে যেতে পারবেন। ফাইনালি আমরা কিন্তু আজকে সূর্যাস্তটা দেখতেই পারলাম, কারণ আসলে একটু আগেও যে পরিমাণে মেঘ ছিল সূর্যাস্ত দেখার কথা ছিল না, বাট দেখুন এখন কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে, এদিকে অস্ত যাচ্ছে। সত্যি এত সুন্দর একটা সিনারিও, মানে এসব দেখলে তো ভাই মানে লাইফ আর কি লাগে বলুন। এত সুন্দর সিনারিও দেখার পর মানে আপনারা সত্যি আফসোস থাকবে বলে কিছু মনে হয় না। সো যাই হোক, এই সাগরকন্যা কুয়াকাটা ঘুরতে আসুন এই সূর্য উদয় আর সূর্য অস্ত দেখার জন্য, যেখানে একই স্থান থেকে আপনি এই দুইটা উপভোগ করতে পারবেন। সো 3 নদীর মোহনা থেকে আজকে ম্যাজিক্যাল সূর্যাস্তটা আমরা উপভোগ করলাম। এখন আসলে সূর্য পুরোপুরি অস্ত চলে গেছে, এই সেটটা এখন অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব কুয়াকাটা যে বাজার, আমাদের যে হোটেল রয়েছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কুয়াকাটার রাতের সৌন্দর্য দেখার জন্য বেরোবো। কুয়াকাটা দিনের বেলা ঠিক যতটাই সুন্দর, রাতের বেলাও ঠিক ততটাই আলোক ঝলমলে। কুয়াকাটার মেইন ফটকের পাশাপাশি সাগরের পাশে রয়েছে একটি সামুদ্রিক মাছের বাজার। পর্যটকরা সারাদিন বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পরে সন্ধ্যার পর থেকেই ভিড় জমাতে থাকে এই সামুদ্রিক মাছের বাজারে। দোকানিরাও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা সাজিয়ে বসে থাকে পর্যটকদের অপেক্ষায়। তুলনামূলকভাবে সতেজ মাছ ও কিছুটা কম দাম হওয়ায় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই সামুদ্রিক মাছের বাজার। আপনারাও চাইলে কিছুটা দামাদামি করে এসব মাছের বারবিকিউ দিয়েই সেরে নিতে পারেন রাতের খাবার। এছাড়াও কুয়াকাটার মেইন ফটকের দুপাশ জুড়ে পেয়ে যাবেন বিভিন্ন অর্নামেন্টস সহ আচার ও শুটকির দোকান। পরিবার পরিজনের জন্য চাইলে আপনিও দেখে শুনে কিনে নিতে পারেন এসব পণ্য সামগ্রী। তবে এসব কিনতে আপনাকে অবশ্যই পটু হতে হবে দামাদামিতে। রাত খুব একটা গভীর না করে বাজারের পাশের একটি হোটেল থেকে জনপ্রতি 130 টাকায় সেরে নেই রাতের খাবার। কারণ আগামীকাল খুব সকাল সকাল আমাদের রওনা হতে হবে কুয়াকাটার পূর্ব বিচের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা উপভোগ করব সকালের সূর্য উদয় থেকে কুয়াকাটার পূর্ব বিচের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুয়াকাটা থেকে ডে 2তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার হোটেলের সামনে, আর এখন ভোর 5টা বাজে। আমরা মূলত সকাল সকাল উঠে গেছি, এখন চলে যাব কুয়াকাটার পূর্ব বিচের দিকে, যেখান থেকে আমরা আজকে সকালে সূর্য উদয়টা উপভোগ করব। আর এই সকাল সকালেও দেখুন কুয়াকাটা কতটা জাঁকজমক। এদিকে দেখুন অনেক বাইক পর্যটক, এই সাইডে অনেক বাইক পর্যটক। এখানে আপনারা অনেক বাইক পেয়ে যাবেন এই কুয়াকাটার গঙ্গামতী চর অথবা কাউয়ার চরে গিয়ে সূর্য উদয়টা দেখার জন্য। তো যাই হোক, চলুন এখন আমাদের গন্তব্য কাউয়ার চরের দিকে। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটার কাউয়ার চরে, যেখান থেকে মূলত সকালে সূর্য উদয়টা উপভোগ করা যায়। আর দেখুন আমার মতো কিন্তু অসংখ্য পর্যটক এসেছে বাইক নিয়ে, হেঁটে, অনেকে অটোতে করে চলে এসেছে এই সূর্য উদয়টা দেখার জন্য। এখন সূর্য উদয় হচ্ছে, তো যাই হোক চলুন এখন আমরা সূর্য উদয়টা উপভোগ করি। সো
সো আমরা কিন্তু এই মুহূর্তে সূর্যোদয় দেখছি। দেখুন কত সুন্দর লাগতেছে এই সূর্যটাকে। এপাশে পূব আকাশে সূর্যটা উদিত হচ্ছে, আর অসংখ্য মানুষ এসেছে তারা আসলে এই সূর্যোদয়টা উপভোগ করার জন্য। এই জন্যই কুয়াকাটাকে সমুদ্রের রানী বলা হয়, যেখানে একই জায়গা থেকে আপনি দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন। দেখুন গতকালকে আমরা সূর্য অস্ত উপভোগ করেছি, আর আজকে দেখুন সূর্যোদয়টা কত সুন্দর লাগছে। সো কাওয়ারচর থেকে সূর্য উদয় দেখে আমরা এখন চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে। দেখুন জায়গাটাকে, আসলে এটা তো বাংলাদেশ সুইজারল্যান্ড না, বাট জায়গাটা এতটাই সুন্দর, সুইজারল্যান্ডের যে তৃণভূমি রয়েছে ঠিক ওরকম দেখা যাচ্ছে। কত সুন্দর দেখুন, একটা ক্যানেল গেছে আর সবুজ গালিচায় মরণ এই মাঠটা সত্যি অসাধারণ লাগছে। সাইড দিয়ে রয়েছে ঝাউবন, ঝাউ গাছ, দ্যাটস ওয়াই আসলে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আপনারা যারা পায়রা নদীর মোহনা থেকে সূর্যোদয়টা দেখবেন, সূর্যোদয়টা দেখার পরে আপনারা কিন্তু অল্প একটু সামনে আসলে বাইকে 2 থেকে 3 মিনিট সামনে যদি চলে আসেন, সেক্ষেত্রে আপনারা এই মিনি সুইজারল্যান্ডটা পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আপনাদের সকলেরই ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর এই জায়গাটা, একদম সবুজ মাঠ, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কত সুন্দর লাগতেছে। আর বিশেষ করে এই জায়গায় যখন ধান থাকে তখন সোনালী বর্ণ ধারণ করে এই জায়গাটা, তখনকার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম, সেটা আসলে অনেক সুন্দর। তো শীতকালে আসলে আপনারা সেটা পাবেন। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এখন আমরা বেরিয়ে চলে যাব লাল কাঁকড়ার বিচের দিকে। সো আমরা কিন্তু মোটরসাইকেলে 5 মিনিটের মতো যাত্রা করে চলে এসেছি কাঁকড়ার বিচে, লাল কাঁকড়ার বিচ। এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লাল কাঁকড়ার বিচ। এখানে অসংখ্য লাল কাঁকড়া রয়েছে, ছোট ছোট গর্ত রয়েছে, এই গর্তগুলোর মধ্যে আসলে লাল কাঁকড়ারা থাকে। এই কাঁকড়াগুলো আসলে অনেক দ্রুত মুভ করে, দ্যাটস ওয়াই কিন্তু এদেরকে দেখতে পাওয়াটা খুব মুশকিল, অনেক জোরে জোরে দৌড়াইতে হয় এদের পিছনে, দৌড়ালে আপনি দেখতে পারবেন। আর আপনি কাছে যাবেন, শব্দ শোনার সাথে সাথে তারা আসলে গর্তের ভিতরে ঢুকে যায়, গর্তের সামনেই দাঁড়ায় থাকে। তো এখানে অসংখ্য লাল কাঁকড়া আছে, আপনারা এখানে দাঁড়ায় লাল কাঁকড়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে মূলত এই কাঁকড়াগুলো থাকে। খুব শর্ট সময় আসলে তারা ঢুকে যায়, প্রতিটা গর্তের সামনে সামনে আসলে লাল কাঁকড়াগুলো থাকে, বাট আসা মাত্র ঢুকে যায়। তো যাই হোক, এই যে একটা কাঁকড়া আমার হাতে দেখতে পাচ্ছেন, এরকমই লাল কাঁকড়াগুলো অসম্ভব সুন্দর, তাদের সাদা সাদা চোখ, আসলে অনেক জোরে জোরে দৌড়ায়, আর সমুদ্রের পাড়ে যখন এরা দৌড়ায় অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, আপনারা এই জায়গায় আসলে এরকম লাল কাঁকড়ার সৌন্দর্য আসলে উপভোগ করতে পারবেন। লাল কাঁকড়ার বিচের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য গঙ্গামতির লেক, যা মূলত আমরা সকালে কাওয়ারচরে যাওয়ার সময় পার করে এসেছিলাম। তবে এর মাঝে আরও একটি স্পট রয়েছে, যার নাম কাওয়ারচরের মরাবন। এখানে মূলত যে মৃত গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 2007 সালে ঘটে যাওয়া সিডরের ভয়াবহ তাণ্ডবের একটি নমুনা। ঘন্টায় প্রায় 260 থেকে 300 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের ফলে সাগর পাড়ের এই শতবর্ষী গাছগুলো উপড়ে এসে পড়ে এই সাগরের তীরে। সৌভাগ্যবশত জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে বিকল্প পথ হিসেবেই এই বনের ভেতর দিয়ে আসার সুযোগ হয় আমার। এই বনের ভেতরের দৃশ্যের সাথে বাহিরের দৃশ্যের তুলনা করলেই আপনি অনুধাবন করতে পারবেন কতটা ভয়াবহ ছিল সেই ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ। কাওয়ারচরের মরাবনের মতো গঙ্গামতির চরেও একটি মৃত বন রয়েছে, আমরা সেখানেও যাব, তবে আপাতত আমাদের গন্তব্য গঙ্গামতির লেক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে গঙ্গামতির পার্ক। দেখুন অসম্ভব সুন্দর, শীতকালে কিন্তু এই জায়গা থেকে সূর্য উদয় উপভোগ করা যায়। এই জায়গায় কিছু গেওয়া গাছ রয়েছে, যেটা অসম্ভব সুন্দর লাগতেছে, আর মাঝে আসলে
হ্যামক টাঙানো আছে, দোলনা টাঙানো আছে। আপনারা এখানে চাইলে কিন্তু বসে বসে অসম্ভব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগতেছে এই জায়গাটা। গঙ্গামতির পাড় থেকে মাত্র 2 থেকে 3 মিনিট এগিয়ে এসে আমরা মূলত এখন চলে এসেছি মরাবনে। এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছেন পুরোটাই আসলে মরাবন বলে এই জায়গাটাকে, কারণ এই জায়গার গাছগুলো মরে গেছে। মূলত এটা সিডোরের সময় বালু এসে এই গাছের যে শ্বাসমূল রয়েছিল সেই শ্বাসমূলগুলোকে ঢেকে ফেলেছিল, তারপর মূলত এই গাছগুলো মারা যায়। তো এগুলো হচ্ছে মূলত কেওড়া গাছের শ্বাসমূল দিয়ে কিন্তু বেঁচে থাকে। তো যখন এই শ্বাসমূলগুলো মূলত বালুতে ঢেকে গেছে তখন আসলে এই গাছগুলো মারা গেছে। দেখুন কতটা ভয়াবহ চিত্র, কতগুলো গাছ আসলে এখানে মারা গেছে। মানে এই জায়গাটা আসলে আপনি আসলে কিছুটা উপলব্ধি করতে পারবেন যে সিডোরের সময় কি পরিমাণ তাণ্ডব চলেছিল এই কুয়াকাটার পাড়ে। গাছগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল সমুদ্রের, বাট দেখুন এখন মরে যাওয়ার ফলে এখন কিন্তু সমুদ্র আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসতেছে। এখন যে আরও জীবিত বনটা রয়েছে সেই জীবিত বনের কাছাকাছি চলে এসেছে। তো এই গাছগুলো আমাদের আসলে পরিবেশটাকে অনেক ভালোভাবে ব্যালেন্স করে রাখে, পরিবেশের ভারসাম্যটাকে ধরে রাখে। এই গাছগুলো আমাদের পরিবেশের জন্য সত্যি অনেক বড় একটা ভূমিকা পালন করে। কুয়াকাটার পূর্ব বিচের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে, যেখানে যেতে সাগরপাড় থেকে বেশ খানিকটা গ্রামের পথ ধরে ভেতরে প্রবেশ করতে হবে। এই মিস্ত্রিপাড়ায় মূলত রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতির বেশ কিছু নিদর্শন রয়েছে তাদের হস্তশিল্পের বিশাল এক রাখাইন মার্কেট। এছাড়াও 37 মণ ওজনের প্রাচীন অষ্টধাতুর একটি বৌদ্ধ মূর্তি রয়েছে, যা এই উপমহাদেশের সবচেয়ে বড় মূর্তিগুলোর মধ্যেও একটি বলে ধারণা করা হয়। সো কুয়াকাটার পূর্ব বিচের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে এসেছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের এখানে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির ঢোকার গেট। তো যাই হোক, সামনে আমরা এখন একটা টিকিট কেটে মূলত মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে ঢুকবো। সো 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই যে আমরা একটা টিকিট কেটে নিলাম। এই টিকিটের বিনিময়ে এখন আমরা প্রবেশ করছি মিস্ত্রিপাড়া যে বৌদ্ধ মন্দিরটা রয়েছে সেই বৌদ্ধ মন্দিরের ভিতরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের একটা মূর্তি, এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা মূর্তি, তারা মূলত এটার উপাসনা করে। আর পাশে কিন্তু অনেক ছবি রয়েছে দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে গৌতম বুদ্ধের যে ইতিহাস, তার বাল্যকাল, তার বড় হওয়া, তার সব কিছু মূলত এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন বিষয়ে আসলে এই ছবিগুলোর মাধ্যমে এখানে প্রদর্শন করা হয়েছে। তো এখানে আসলে মাঝে মধ্যে পূজা করা হয়। তো এখানে পূজার জন্য একটা বেল রয়েছে বা ঘন্টা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সেই ঘন্টাটা। এটা মূলত পূজা যখন হয় তখন তারা এটা বাজিয়ে থাকে। তো যাই হোক, আপনারা এই জায়গায় আসলে মূলত গৌতম বুদ্ধের যে ইতিহাস বা মূর্তিটা এগুলো দেখতে পারবেন। যেহেতু কুয়াকাটা একটি লবণাক্ত উপকূলীয় অঞ্চল, সেহেতু এখানকার পানি লবণাক্ত হওয়াটাই খুব স্বাভাবিক। তো দ্যাটস ওয়াই এখানকার মানুষজন খাওয়ার জন্য কূপ খনন করতেন, যেখান থেকে মিষ্টি পানি সংগ্রহ করা হতো, যেটা কিনা খাওয়া হতো। মিষ্টি পানি বলতে সাধারণ পানি, যেটাকে এটা কেমন সুইট কোনো পানি না, নর্মাল যে আমরা পানিটা খাই সেই পানি, নোনা না বা লবণাক্ত না। তো এই খাওয়ার পানিটা সংগ্রহের জন্য মূলত এই ধরনের কূপগুলো খনন করা হয়েছিল। তো এই বৌদ্ধ মন্দিরের পাশে একটি কূপ রয়েছে, আপনারা চাইলে আসলে এই কূপটা দেখে যেতে পারেন। যদিও বা আসলে এখন এই কূপের ভিতরে সেরকম একটা পানি নাই বা ওরকম গভীরতা নাই, বাট এটা একটা সময় এমন ছিল যে হাতে গোনা কয়েকটা কূপের ভিতরেই ছিল। দ্যাটস ওয়াই আসলে চাইলে দেখে যেতে পারেন, একটা ইতিহাসের সাক্ষী। সো মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরটা দেখা শেষ করে এখন আমরা প্রবেশ করতেছি রাখাইন যে পল্লীটা রয়েছে। মূলত এখানে তাঁত শিল্প আর একটা জাদুঘর তাদের, এছাড়াও তাদের হচ্ছে বসতবাড়ি রয়েছে, এগুলো আসলে ঘুরে দেখব। তো তাদের এই গলিটাতে ঢুকলেই আপনারা অসংখ্য দোকান পেয়ে যাবেন। তাদের নিজ হাতে বোনা কিছু কাপড় রয়েছে এখানে, তাদের ট্রেডিশনাল কিছু ড্রেসও আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু পাশাপাশি আপনারা বিভিন্ন চকলেটের দোকানও পেয়ে যাবেন এখানে।
সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাখাইনদের যে তাঁত, মানে রাখাইনরা যেভাবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তাঁত কাপড় বুনতো সেটার যে যন্ত্র, সেই যন্ত্রটা হচ্ছে এইটা। এই যন্ত্রের মাধ্যমে তারা কিন্তু আসলে তাদের তাঁতের কাপড়গুলো তৈরি করেছে। বাট বর্তমানে কিন্তু আধুনিক পদ্ধতিতেও করা হচ্ছে। এখানে তার একটা ড্যামও তৈরি করা হয়েছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে এখন আসলে মূলত তাঁত কাপড়গুলো তৈরি করা হয়। বাট এটা ছিল আগের ট্র্যাডিশনাল তাঁত বুননের মেশিন। রাখাইন পল্লী দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, যেখানে রয়েছে কুয়াকাটার সেই বিখ্যাত কূপ, যার নাম অনুসারে মূলত এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল কুয়াকাটা। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের সামনে। এটা হচ্ছে একটা রাখাইনদের মন্দির মূলত। তো এখানে রাখাইনদের মন্দিরের পাশাপাশি একটি কূপ রয়েছে, মূলত যেই কূপের নামে এই কুয়াকাটার নামকরণ করা হয়েছে সেটাও কিন্তু এখানেই রয়েছে। এই যে কূপটি দেখতে পাচ্ছেন, এটা 1784 সালে রাখাইনরা তাদের খাবার পানির জন্য মূলত খনন করেছিল। যেহেতু এখানকার পানি ছিল লবণাক্ত পানি, তারা মিষ্টি পানি অর্থাৎ নর্মাল যে পানিটা, এই পানিটা খাওয়ার জন্য মূলত এই কূপটা খনন করেছিল। তো এটা অনেক বছরের পুরাতন একটা কূপ। তো ইতিহাস হিসেবে আপনারা এই জিনিসটাকে দেখতে পারেন। যদিও বা কূপ তেমন কিছু দেখার নাই, বাট এটা একটা যে ইতিহাস, রাখাইনরা তাদের প্রথম কূপ খনন করেছিল, সেই হিসেবে মূলত এই জিনিসটাকে আপনারা দেখে যেতে পারেন। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পাশেই সংরক্ষণ করা 250 বছরের পুরাতন একটি নৌকার উদ্দেশ্যে, যার সাথে মূলত রাখাইনদের প্রাচীন ইতিহাসের এক বিশদ সম্পৃক্ততা রয়েছে। তো এই মুহূর্তে আমার পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাখাইনদের একটা বড় পালতোলা নৌকা বা জাহাজ, যেটা কিনা নদীতেও চলতো এবং গভীর সমুদ্রেও চলতো। ধারণা করা হয় যে 1784 সালে রাখাইনরা যখন এই কুয়াকাটাতে এসেছিল, তখন এই নৌকা করে এসেছিল। অর্থাৎ রাখাইনরা মূলত এটা দাবি করে থাকে, বাট এটার সত্যতা আসলে জানা যায়নি। তবে 2012 সালে এইটা গভীর সমুদ্রের বালুর নিচ থেকে মূলত উদ্ধার করেছিল বাংলাদেশ নৌবাহিনী। তারা উদ্ধার করে 2 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে মূলত এই জায়গায় নিয়ে এসে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, অনেক বছরের পুরাতন, অর্থাৎ যদি রাখাইনরা 1784 সালে এসে থাকে আমাদের এই কুয়াকাটাতে, সেক্ষেত্রে বলা যায় যে মোটামুটি 250 বছরের পুরাতন একটা নৌকা হচ্ছে এইটা। কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানের অপার সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের হোটেল থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা হয়ে যাই কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখানে এলেই আপনারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য প্রতি 1 ঘন্টা পর পেয়ে যাবেন বিভিন্ন পরিবহনের বাস। জনপ্রতি 800 টাকা দিয়ে দুপুর 1টার ইউনিক পরিবহনের একটি বাসে করে আমরা রওনা হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। আপনাদের সকলের সুবিধার্থে এই ট্রিপের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কুয়াকাটা ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।